ঈশান বাংলার পরবর্তী সুলতান হবে আমার ছেলে আতিয়ার। এই ঈশান বাংলার নবনির্বাচিত সেনাপতি আমার ভাই দাবির তার মনের কথা আপনাদের সামনে বলুক। আমার সবকিছুই তো তোমাদের, বাদিয়া। তারপরেও তুমি যেহেতু মুখ খুলে বলেছ, তোফা তো তোমাকে দিতেই হবে। ড্রাগন, ভয়ঙ্কর সোনালী ড্রাগনের রথে। যদি প্রাণ বাঁচাতে চাও তবে পালাও। চলো। হ্যাঁ পালাও, হ্যাঁ পালাও। শান্ত হও তোমরা, শান্ত হও। সুলতান আতিয়ার এখন এখানে আছেন। তার সেনাপতি হয়ে আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি, তোমাদের কিচ্ছু হবে না। শান্ত হও তোমরা। হ্যাঁ মহান সেনাপতি, ক্ষমা করবেন আমাকে। এখানে যদি অন্য কোনো রাজ্যের সৈন্যরা আক্রমণ করতো তবে আমরা একটু ভয় পেতাম না, কিন্তু এই ভয় তো আমাদের অচেনা, অজানা। পালো 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 পালো, ড্রাগন আসছে। ঠিকই বলেছো তুমি, সবাইকে নিয়ে আরোহে চলে যাও। যতক্ষণ না এই বিপদের মেঘ কেটে যায়, সবাইকে নিয়ে আরোহে থাকো। ফাহিম, মাসনাদে কোনো দায়িত্বে থাকা সুলতান আর তার আজ্ঞাবহ কোনো মানুষ প্রজাদের মনে এভাবে ভয় সঞ্চার করে না, বরং তাদের মনে সাহস জোগানো উচিত। দাবির ঠিকই বলেছে, সেনাপতি হিসেবে যুক্তি দেখিয়েছে, কিন্তু ফাহিমের কথা ফেলে দেওয়া যায় না। এই শত্রু আমাদের অচেনা, একে প্রতিহত করার পথ আমাদের অজানা। তাই সুলতান হিসেবে প্রজাদের জীবন বাজি রেখে এই সাহসিকতা আমি দেখাতে পারবো না। অবিলম্বে প্রজাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। দাবির, সৈনিকদের এগিয়ে আসার জন্য ইঙ্গিত করা হোক। এ কেমন ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হলো সুলতান। অতীতে এমনও সময় দেখা গেছে যখন দুনিয়ার 5 সুলতান একত্রে আঘাত এনেছে এই ঈশান বাংলার ওপর। তখনও সেই আঘাত সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে সুলতান আরসলান, আর তার ছেলেরাও তার সঙ্গে ছিল। কিন্তু কিন্তু আজও সুলতান আরসলানের ছেলেরা এই প্রাসাদেই আছে সুলতানা সাহেবা। কিন্তু তারা মানুষ হয়ে ড্রাগনের সাথে যুদ্ধ করবে কিভাবে? আমি তো শুনেছি পৃথিবীর কোনো অস্ত্রই ড্রাগনকে প্রতিহত করতে পারে না। ইয়া আল্লাহ, এ কেমন বিপদ ডেকে আনলে তুমি! রক্ষা করো আমাদের, রক্ষা করো এই মসনাদ, রক্ষা করো এই রাজ্য। আপা, আপনি এত চিন্তা কেন করছেন? একটু শান্ত হন। মরুভূমির তপ্ত বালুকায় যেমন গোলাপের বাগিচা করা সম্ভব নয়, তেমনি অশান্ত মনে কখনো শুভ বুদ্ধি জাগতে পারে না। আমার কোনো শুভ বুদ্ধির দরকার নেই আলিমা। দায়ান 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 সে সভাকক্ষের দিকেই গেছে না? ওদিকেই তো ধেয়ে আসছে ওই ড্রাগনের দল। হালিমা, বাদিয়া,
আমার দায়ান আছে দরবার কক্ষে, যদি তার কিছু হয়ে যায়। দরবার কক্ষে দায়ানের আব্বা জানও আছেন আপা। তিনি শুধু আব্বা জানি নন আপা, তিনি এই রাজ্যের সুলতান। তাকে দায়ানের সঙ্গে সঙ্গে পুরো রাজ্যের হাজার হাজার প্রজাদের কথা ভাবতে হয়। একজন আম্মা জানি শুধু তার সন্তানকে নিয়ে ভাবতে পারে। আমার দায়ান, তোমরা এক্ষুনি আমার দায়ানকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো বাদিয়া। ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি আর এই দুনিয়াতেই থাকতে পারবো না। আপা আপনি এত চিন্তা কেন করছেন? আমরা আছি। আমার দায়ান, আপনি শান্ত হন। দায়ানের কি হবে? এক্ষুনি সৈনিকদের দরবার কক্ষ থেকে যুবরাজ দায়ানকে আনার ব্যবস্থা করতে বলো। সাবধান, তার পূর্ণ সুরক্ষার ব্যবস্থার দিকে যেন লক্ষ্য রাখা হয়। আমার দায়ান করার ব্যবস্থা করে দাও তোমরা। মাফ করবেন জাহাপনা, কিন্তু আজ আপনাকে একটা প্রশ্ন না করে আমি থাকতে পারছি না। আফদান, উজির সাহেব না বলে আমি আজ আপনাকে নাম ধরে কেন সম্বোধন করলাম? আজ আমার উজিরের চেয়েও বেশি প্রয়োজন এক পুরাতন বন্ধুর, যে সারাটা জীবন ধরে আমার পাশে আছে। আপনার এই সম্মানে আমি ধন্য হলাম জাহাপনা, কিন্তু আপনার মনে আছে একদিন প্রাসাদের উচ্চ কক্ষে দাঁড়িয়ে রাজ্যের সংবাদ নিচ্ছিলাম আপনার কাছ থেকে, তখনই একটি বাজ পাখি মধ্য আকাশ থেকে শিকারের খোঁজ করছিল। জি মনে আছে। তাহলে নিশ্চয়ই এটাও মনে আছে যে বাসটি শিকার ধরার জন্যে কোন দিকে ঝাঁপ দেবে সেটাও আপনাকে সঠিকভাবে বলেছিলাম অজির সাহেব। আপনি তো আমার সহযোগী, বন্ধু। এই মসনদের বহু বছরের উজির। আপনার মনের কথা কি আমি বুঝতে পারবো না? জি জাহাপনা। মসনদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আতিয়ারকে সুলতান করেছি। দাবিরের কথাও ভেবেছি বহুবার। আপনাকে তার সাথে কথাও বলতে বলেছি, কিন্তু তারপর সব থেকে বড় যুক্তি খুঁজে পেয়েছি সুলতানা সাহেবার বার্তায়। সুলতানা সাহেবা কি চেয়েছিলেন যুবরাজ আতিয়ার সুলতান হোক? আমার আব্বা যেন তার রাজত্বকালে একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তারা ছিলেন 4 ভাই। সে কারণেই হয়তো আমি তার একমাত্র পুত্র। তিনি চাননি তার সন্তানরাও নিজেদের মধ্যে মসনদ নিয়ে সমস্যার মধ্যে ডুবে থাকুক। কিন্তু শুরুর জীবনে নিঃসন্তান থাকায় আমিও
তবে একটা কথা আমার মনে পড়েছে, আব্বাজানদার উজিরের কাছ থেকে অনেক সহায়তা পেয়েছিলেন। আপনি আমাকে কি আদেশ করেন জাহাপনা? আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে ভাইজান। ওই ড্রাগনের দল যদি অগ্নি নিক্ষেপ করতে শুরু করে তাহলে কিন্তু তাকে আর থামানো যাবে না। কিন্তু আমাদের কি আগেই ড্রাগনদের আক্রমণ করা উচিত হবে? ওরা যদি শান্তিমতো ভালোয় ভালোয় ফিরে যায় তাহলে তো সব দিক থেকেই লাভ। অকারণে আমাদের সৈনিকদের মারা পড়তে হবে না। কিন্তু ভাইজান, ওরা যদি আমাদের আগে আক্রমণ করতে শুরু করে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। তখন আপনি কিভাবে সামলাবেন? আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে ফাহিম। কিসের জন্য ভাইজান? ওই ড্রাগনের অগ্নিতে ভস্ম হওয়ার জন্য? ড্রাগনদের ওই একমাত্র অস্ত্র আগুন, কিন্তু আমাদের কাছে অগ্নিগোলক থেকে শুরু করে তলোয়ার পর্যন্ত সব ধরনের অস্ত্র আছে। তাই আমার মনে হয় না ড্রাগনদের ভয় পাওয়ার কোনো কারণ আছে। সুলতান, এরপরও যদি অপেক্ষা করতে হয় তাহলে আমার মনে হয় প্রাসাদের কাউকে এই বিপদ থেকে আর বাঁচানো সম্ভব হবে না। সেনাপতি, অগ্নিগুলোকে এগিয়ে আনার ব্যবস্থা করা হোক। কি হলো দাবির? আমাকে মাফ করবেন সুলতান, আমার মনে হয় না ড্রাগনদের উপরে এখনই আঘাত আনা ঠিক হবে। কি বলতে চাও তুমি দাবির? আমি চাই আমার শাসনকালের পরেও আপনি উজির হিসাবে থেকে যান এই ঈশান বাংলায়। আপনি যেভাবে আমার পাশে থেকে রাজ্য পরিচালনায় সহযোগিতা করেছেন, আমি চাই আপনি সেভাবেই সুলতান আতিয়ারকেও আপনার বিচার বুদ্ধি দিয়ে সহযোগিতা করুন। আমি আপনার কথা বুঝতে পেরেছি জাহাপনা, কিন্তু উজির সাহেব, যদি আতিয়ারের পরিবর্তে দাবির এ রাজ্যের সুলতান হতো তাহলে হয়তো আমি আপনাকে এ কথা বলতাম না। আমার অনেক অনেক বেশি ভরসা ছিল দাবিরের উপর, কিন্তু সেখানে বংশের সুদূর ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে আমায় আতিয়ারের কথা ভাবতে হয়েছে। তাই এই মসনদে আপনার অনেক প্রয়োজন রয়েছে। কিন্তু সুলতান আতিয়ার কি আমার কথা বুঝতে চাইবেন? যা বলার একটু তাড়াতাড়ি বলো সেনাপ্রধান, আমরা একটা জরুরি আলোচনায় আছি। মাফ করবেন যাব না, আমাকে আপনার সুরক্ষা নিশ্চিত করবার জন্য আদেশ করা হয়েছে। সুরক্ষা? কিন্তু কিসের জন্য এই সুরক্ষা সেনাপ্রধান? দায়ান, দায়ান, তুমি জানো আম্মাজান, আকাশের উপরে এত বড় একটা ড্রাগন ঘুরছে, সোনালি রঙের। আমি চাচাজানকে বললাম, চাচাজান আমি ড্রাগনটা পুষি। চাচাজান বলল, না ড্রাগন পুষবে না, ড্রাগন নাকি পোষা যায় না। না না বাবা, এই ভয়ঙ্কর ড্রাগনের কথা মনেও ভাবতে নেই। সোনা,
দুনিয়ার কোনো প্রাণী তার নিম্নতর প্রাণীর বশ্যতা স্বীকার করতে চায় না। ড্রাগনের শক্তি মানুষের থেকে অনেক উপরে আছে, তাই মানুষ চাইলেই কখনো ড্রাগন পুষতে পারে না। কিন্তু আমি ঠিক করেছি বড় একটা ড্রাগন পুষবো, ঠিক এটার মতো সোনালী রঙের। ঠিক আছে সোনা, তুমি বড় হয়ে ওরকম একটা শক্তিশালী পুরুষ হবে, ঠিক আছে? হ্যাঁ চাচি যান, তারপরে ড্রাগনের পিঠে বসে সারা দুনিয়া ঘুরবো। ঠিক আছে বাবা, তাই করো। এখন তুমি গিয়ে একটু বসো। এই কক্ষের নিরাপত্তা ব্যবস্থা কি যথাযথ আছে? জি সুলতানা সাহেবা, কক্ষের বাইরে সেনা মোতায়েন করা হয়েছে। প্রাসাদের অন্যান্য কক্ষেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে। কি হবে এখন? ড্রাগনগুলোকে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। আমি কোনোদিনও ভাবতে পারিনি সুলতানের প্রাসাদে কাজ করতে এসে ড্রাগনরা গোছা ঝলসে যেতে হবে। চুপ করো তোমরা। তোমাদের কথা আরো 5 জন ভয় পেয়ে যাবে। তারা ভাববে সুলতান আতিয়ার উপর কোনোভাবে ভরসা করা যায় না। ভরসা? কোন ভরসার কথা বলছো তুমি? সুলতান আহসানের শাসনকালে কোনোদিন এমনটা হয়েছে শুনেছো তুমি? ঠিকই বলেছো। সুলতান আতিয়ার রাজত্ব শুরু হওয়ার সাথে সাথে কি বিপদ না এসে পড়লো আমাদের প্রাসাদে। প্রাসাদ? তোমার কি মনে হচ্ছে এই ড্রাগনটা রাজ্যের কোনো কিছু ধ্বংস করতে বাকি রাখবে? কিন্তু তাই বলে এখানে তোমরা সুলতানের দোষ কিভাবে দেখতে পাচ্ছ? আর নয় তো কি, দেখে নিও তোমরা, সুলতান আতিয়ারের রাজত্ব একটা অভিশপ্ত। আজ প্রথম দিনই তার বড় প্রমাণ। আজ হয়তো আমরা কোনোভাবে বেঁচে যাব, কিন্তু কিন্তু আরো কত কিছু দেখতে হবে এই ঈশান বাংলায়। আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে। কি কি মনে হচ্ছে? সুলতান নির্বাচনের প্রথম দিন থেকেই এই ড্রাগনগুলোকে কেউ ডেকে এনেছে সুলতানের ক্ষতি করতে। মাফ করবেন সুলতানা সাহেবা, আপনার আদেশ না নিয়ে আমাদের প্রবেশ করতে হলো। এই কক্ষ সুরক্ষিত করো। কি ব্যাপার সেনাপ্রধান, হঠাৎ করে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা কিসের জন্য? সুলতানা সাহেবা, এই প্রাসাদের উপর কিছু ভয়ঙ্কর ড্রাগন আক্রমণ করেছে। কি? ড্রাগন? সুলতান যুবরাজরা এখন কোথায়? সুলতান আতিয়ার আর সেনাপতি ওই ড্রাগনদের প্রতিহত করার ব্যবস্থা করছেন। এই রাজ্যবাসীকে সুরক্ষিত করার সকল আয়োজন করছেন তারা। ড্রাগনের বিরুদ্ধে? কিন্তু কিভাবে? আমার আদেশে তোমার এভাবে বাধা দেওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না সেনাপতি দাবির। আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি সুলতান। এখানে বুঝিয়ে বলার কি আছে সুলতান? এটা রাজদ্রোহ ছাড়া আর কিছুই নয়। ফাহিম, সেনাপতি, তার আগে পরিষ্কার করে বলো কেন তুমি সৈনিকদের আক্রমণে বাধা দিচ্ছ? এটা কিন্তু সুলতানের আদেশের বিরোধিতা ছাড়া আর কিছুই নয়, আর তার জন্য যদি কারো কোনো ক্ষতি হয় তার দায়ভার তোমাকে বহন করতে হবে। সুলতান ঠিকই বলেছেন। আমাকে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব সুলতান। তার আগে আমার যুক্তির দিকে নজর দিলে বাধিত হব। ঠিক আছে, সময় নষ্ট না করে তুমি তোমার যুক্তি দেখাও। সুলতান, ভালো করে ওই চিহ্নটা দেখেন। ফাহিম, তুমিও দেখো। এর আগে কখনো কোনো ড্রাগনের মাথায় এরকম চিহ্ন দেখেছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আমাদের প্রত্যেকদিন ড্রাগনের সাথে উঠা বসা আছে। তা হয়তো নয় ফাহিম, তবে এটা অবশ্যই বোঝা উচিত এই চিহ্নটা অধিকারের সিলমোহর, আর এই ড্রাগনটা কারো পোষা। সুলতান দেখেন, ড্রাগনের পায়ে লাল রঙের একটা বাক্সের মতো কিছু একটা আছে। আমি কিছুই বুঝতে পারছি না। ড্রাগন কে পুষতে পারে?
আপনি কি কথা আমাদের বলতে চাইছেন? কথাটা আমি তোমাদের আম্মাজান হিসেবে নয়, এই রাজ্যের সুলতানা সাহিবা হিসেবে বলতে চাই। ভাইজানের জায়গায় আমি সুলতান হতাম আর তুমি হতে সুলতানা বাদিয়া, শুধুমাত্র তোমার জন্য। সুযোগের অপেক্ষায় থাকে সাধারণ মানুষ, আর যারা একবারে পাহাড়ের চূড়ায় উঠতে চায় তারা নিজেরাই সুযোগ করে নেয়।